Assalamu alaikum. Hi, Simi kids. So, how have you been? After a long time, we are going to have another video on tech question. As you know that it's a very simple topic, but very important to get 5 marks in your exam. For class 9 and 10, this topic is very easy and important to get 5 marks. So, without any further ado, let's get into the topic. So, as I said, the topic is a tag question. So, first of all, I would like to talk about the definition of tag question. So, tag question মানে কি? ট্যাগ যদি আমি একটু এখানে ব্যাখ্যা করি আমরা যে ট্যাগ মানে হলো কি আসলে যুক্ত করা অ্যাকর্ডিং টু আওয়ার ফেসবুক আমরা যেহেতু ট্যাগ করি তো এখানে এটা মানে হলো যুক্ত করা আর কোয়েশ্চেন মানে হলো প্রশ্ন অর্থাৎ এই দুইটাকে যদি আমরা একটু সাজায় বলি তাহলে অর্থাৎ কি হবে এটা প্রশ্ন যুক্ত করা এখন এই প্রশ্ন যুক্ত আমি কোথায় করব প্রশ্ন যুক্ত করব আমি একটা বাক্যের শেষে প্রশ্ন যুক্ত করব কেন একটা বাক্যের কনফার্মেশন পাওয়ার জন্য নিশ্চয়তা পাওয়ার জন্য আমরা একটা বাক্যের শেষে প্রশ্ন করব কিভাবে একটু খেয়াল করেন আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছি সেটা হলো গিয়ে দে আর প্লেয়িং ফুটবল এই যে একটা বাক্য দে আর প্লেয়িং ফুটবল এটা মানে কি তারা খেলছে এখন এটা কনফার্মেশন পাওয়ার জন্য আমি কি বলবো এটা কনফার্মেশন পাওয়ার জন্য বলবো তারা কি খেলছে এই যে তারা কি খেলছে এটার জন্য আমি যে প্রশ্ন যুক্ত করব সেটাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন এখন এই ট্যাগ কোয়েশ্চেন করার জন্য আপনাকে যেটা মাথায় রাখতে হবে সব সময় অক্সিলারি ভার্ব নিতে হবে অর্থাৎ মডাল ভার্ব বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব তো এরকম কিছু উদাহরণ আমি দিয়ে দিচ্ছি এখানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড এই যে ভার্বগুলো তো এই ভার্বগুলো আমি কেন ব্যবহার করব প্রশ্ন করার জন্য কোথায় বাক্যের শেষে যেমন এখানে সাহায্যকারী ভার্ব কোনটা আর তো আমি এখানে আর লিখলাম আর এরপর যে কাজটা করতে হবে বাক্যে যদি নট না থাকে অবশ্যই আমাকে নট যুক্ত করতে হবে তবে এই নটটা কিন্তু এইভাবে লেখা যাবে না এইভাবে নট লেখা যাবে না কেন কারণ এখানে আমাকে কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে হবে কন্ট্রাক্টেড মানে কি সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে হবে এই জন্য আমার এখানে কি করতে হবে এখানে আমাকে এটা সংক্ষিপ্ত ফর্ম ইউজ করতে হবে দ্যাট মিনস এটা হবে আরেন্ট আর এখানে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের প্রোনাউন ফর্ম তো এটা প্রোনাউন ফর্ম দেওয়া আছে দে কে বসায় দিব সো এই যে আরেন্ট দে এটাই হলো আমার ট্যাগ কোয়েশ্চেন একেবারে ইজি অর্থাৎ কোন একটা বাক্যের কনফার্মেশন পাওয়ার জন্য আমরা যে প্রশ্ন যুক্ত করি দ্যাট ইজ কল্ড ট্যাগ কোয়েশ্চেন তো আমরা এখন আরেকটা জিনিস বলে নিই আপনাদেরকে যে উইল নট আমি তো বলেই ফেললাম যে উইলের সাথে যখন নট যুক্ত হবে তখন সেটা কি হবে না উইল নট হবে না বা উইলেন্ট হবে না এটা লিখতে হবে কি ওন্ট হ্যাভের সাথে নট যুক্ত হলে হ্যাভ নট বলা যাবে না এটাকে বলতে হবে হ্যাভেন্ট সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট রুল অফ ট্যাগ কোয়েশ্চেন দ্যাট ইজ রুল নাম্বার 1 অর্থাৎ সবচাইতে যে গুরুত্বপূর্ণ রুলসটা যেটা জানলে মোটামুটি ট্যাগ কোয়েশ্চেন ক্লিয়ার হয়ে যায় বা অনেকগুলো অ্যান্সার করা যায় সেটা হলো গিয়ে সাহায্যকারী ভার্ব যখন থাকবে অর্থাৎ বাক্যে যখন অক্সিলারি ভার্ব কিংবা সাহায্যকারী ভার্ব থাকবে তখন আমরা কিভাবে অ্যান্সার করব সেটা এখন দেখে নিব তো প্রথমে যে উদাহরণটা আছে দেখেন ইভা ইজ প্লেয়িং আ পিয়ানো এখানে এই বাক্যের সাহায্যকারী ভার্ব কোনটা এই বাক্যের সাহায্যকারী ভার্ব হলো ইজ তো ইজ যেহেতু আছে আমি এখানে ইজটাকে নিয়ে নিব আচ্ছা এবার দেখেন এই বাক্যে কি নট আছে কিনা তো বাক্যে যদি নট না থাকে নট দিতে হবে আর নট থাকলে নটটাকে সরায় নিতে হবে তাহলে এখানে নট যেহেতু নাই আমি নট দিব এবং এটা সংক্ষিপ্ত ফর্ম লিখতে হবে আর সাবজেক্ট কে আছে ইভা দ্বারা যেহেতু মহিলা বা মেয়ে বোঝায় সেক্ষেত্রে আমরা এখানে দিব প্রোনাউন ফর্ম কি শি আর পুরুষ বোঝালে কি দিব পুরুষ বোঝালে অবশ্যই হি আর কোনো বস্তু বা নাম বুঝালে কি হবে ইট আর একাধিক যখন বুঝাবে একাধিক বুঝালে আমরা কি দেই দে তো এখানে ইভা দ্বারা কি বোঝাচ্ছে কোনো মেয়ে বা কোনো একজন মহিলাকে বোঝাচ্ছে তো এখানে মেয়েকে বোঝানোর কারণে আমরা কি লিখবো শি অর্থাৎ ইজেন্ট শি পরেরটা দেখেন দ্য বয় ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য গেম তো দ্য বয় ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য গেম সে গেম নিয়ে চিন্তা করছে বা করছিল এখানে সাহায্যকারী ভাব কোনটা এক্স্যাক্টলি ওয়াজ তো ওয়াজ যেহেতু আছে আমি এখানে ওয়াজ লিখবো আর যেহেতু বাক্যে নট নাই সেক্ষেত্রে আমরা কি দেব নট দিয়ে দিব আর সেটা অবশ্যই সংক্ষিপ্ত ফর্ম তাহলে কি হবে ওয়াজেন্ট আর সাবজেক্টকে দ্য বয় মিনস হি তাহলে এখানে আমরা লিখবো হি তার মানে ওয়াজেন্ট হি অ্যান্ড দেন থার্ড কোয়েশ্চেন ইজ দ্য গার্লস হ্যাভ এনজয়েড দ্য বিউটিফুল গার্ডেন এইখানে আমার অক্সিলারি ভার্ব কোনটা এখানে আমার অক্সিলারি ভার্ব হলো হ্যাভ তো হ্যাভ যেহেতু আছে আমি হ্যাভটাকে নিয়ে নিব আর নট যেহেতু নাই নটটাকেও লিখে ফেললাম তার মানে হ্যাভেন্ট হবে
আর যেহেতু এখানে গার্লস মানে একাধিক, একাধিক হলে কি হবে, অবশ্যই দে হবে। তো আমরা এখানে লিখবো কি, দে। তার মানে কি হবে, হ্যাভেন্ট দে। এন্ড পরে কি বলছে, আই উইল বিকাম আ ডক্টর। এখানে অক্সিলারি ভার্ব কোনটা, এখানে অক্সিলারি ভার্ব হলো এই যে মডাল ভার্বটা, তার মানে উইল। তো আমরা এখানে উইল লিখবো। আচ্ছা খেয়াল করেন, উইল লিখলাম, এগুলোতে যেমন আমরা ওয়াজেন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট লিখে ফেললাম। এখানে যে আমি উইলের সাথে নট যুক্ত করে এইভাবে লিখি উইল অ্যান্ড, এটা কিন্তু ভুল। কেন, কারণ উইলের সাথে নট যুক্ত হলে সেটা ওন ছড়ে যায়। তার মানে আমাকে এখানে কি করতে হবে, এটা লেখা যাবে না, আমার কি লিখতে হবে, এখানে ওন্ট লিখতে হবে। দ্যাট মিনস ওন্ট। তাহলে ওন্ট লিখলে অ্যান্সারটা কি হবে, ওন্ট। আর সাবজেক্টকে আই, আই অর্থাৎ আমি আই লিখে দিলাম। এই সুযোগে আমি আরেকটা কথা বলে দেই, ট্যাগ কোশ্চেন কিন্তু দেখেন সবগুলা ছোট হাতের হবে, বড় হাতের হবে না। শুধু একটা ওয়ার্ড বা একটা বর্ণ যেটা আই, এই একমাত্র আই হবে বড় হাতের, বাকি সবগুলো ছোট হাতের হবে। অর্থাৎ আপনি বাকি ট্যাগ কোশ্চেনে বড় হাতের বা ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন না। পরের প্রশ্ন দেখি আমরা, উই শ্যাল রিমেম্বার আবু সাইদ মুগ্ধ। এইখানে সাহায্যকারী ভার্ব কোনটা, অফকোর্স শ্যাল। তো শ্যালটাকে আমরা এখানে লিখে ফেলবো। আর যেহেতু বাক্যে কোনো নট নাই, তার মানে আমরা লিখবো নট। এখন এইখানে যদি আমরা এই শ্যালেন্ট লিখি, দেখেন এই শ্যালেন্টটা কিন্তু হবে না, এটা একটু ব্যতিক্রম। উইল এবং শ্যাল, এটাকে লিখতে হবে কি, এটাকে লিখতে হবে শান্ট। এই যে শান্ট, শান্ট, সরি। তো শান্ট যদি লিখি আমরা, শান্ট, তার সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে হলো গিয়ে উই। তার মানে অ্যান্সার কি হবে, শান্ট উই, শান্ট উই। তার মানে এটা অ্যান্সার কি হলো, শান্ট উই। পরে দেখেন, আচ্ছা আবারও বলে দেই, উইল থাকলে উইলের সাথে নট যুক্ত হলে কি হবে, ওন্ট। শ্যালের সাথে নট যুক্ত হলে শান্ট। এবং আরো কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা দেখব। আচ্ছা এরপর পরেরটা দেখি, এই যে এখানে আরেকটা ব্যতিক্রম আছে, আই এম আ ডক্টর। দেখেন এই ডক্টর, আই এম আ ডক্টর, এখানে অক্সিলারি ভার্ব কোনটা, অক্সিলারি ভার্ব এম। তবে আসলে এটা এখানে এম কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা এটাকে অক্সিলারি ভার্ব ধরি একটা অ্যাসেন্ট অনুসারে, আর মেইন ভার্ব ধরি আরেকটা অ্যাসেন্ট অনুসারে। আমরা জানি যে আমেরিকান এবং ব্রিটিশ এই দুইটা অ্যাকসেন্ট সবচাইতে বেশি জনপ্রিয়। তো যাই হোক, আমরা এটাকে সহজ উপায়ে অক্সিলারি ভার্বটাই ধরলাম। ধরে এখন যদি আমি এখানে এম লিখি, তারপর নট যেহেতু নাই, নট যদি দেই এমেন্ট, এটা কিন্তু হবে না। কারণ আমি বলছি অলরেডি যে কিছু ব্যতিক্রম আছে, তার মধ্যে এটাও একটা। অর্থাৎ এম এর সাথে যখন আপনি নট যুক্ত করবেন, তখন সেটা কিন্তু আর এমেন্ট থাকবে না, এটা হয়ে যাবে আরেন্ট। তবে এটা এইন্টও লেখা যায়, এন্ট লেখা যায়, কিন্তু আমরা কিন্তু এন্ট লিখবো না। কেন লিখবো না, যদিও সঠিক, বাট লিখবো না কেন, এই জন্যই যে আমাদের টিচাররা যখন সলিউশন দেখে অ্যান্সার করে, তো সলিউশনে মূলত আরেন্ট দেওয়া থাকে, তো টিচাররা শুধু ওইটাই অ্যান্সার দিয়ে দেয়, এই জন্য আমরা রিস্ক নিব না। ওকে, তাহলে এটা অ্যান্সার কি হবে, এটা এমেন্ট হবে না, এটা কি হবে, আরেন্ট হবে। তাহলে এখানে আমরা আরেন্ট লিখে ফেলবো। ওকে, আরেন্ট অথবা এন্ট লেখা যায়, কিন্তু আমরা এটা অ্যাভয়েড করব। আর সাবজেক্টে আছে আই, তা আই এর জায়গায় আই লিখে দিলাম। আচ্ছা এখন দেখেন পরের যে উদাহরণটা আছে, ইউ কান্ট বিট মি। এখানে সাহায্যকারী ভার্ব কোনটা, কান্ট, মানে ক্যান আছে। তো আমি এখানে ক্যান লিখবো। আচ্ছা ক্যান লিখলাম, আর যেহেতু নট দেওয়াই আছে কান্ট, তার এখানে নট লিখবো না। তাহলে কি করবো আমরা, প্রোনাউন বসাবো। প্রোনাউন কোনটা, ইউ। আচ্ছা এই হলো আমার, এটার অ্যান্সার হবে এটা ক্যান ইউ। তো আচ্ছা আমরা এখানে দেখে নিলাম সাহায্যকারী ভার্ব যখন থাকবে, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো যখন থাকবে, তখন কিভাবে অ্যান্সার করব সেটা দেখে নিলাম। আর এটা বলে রাখা ভালো যে এখান থেকে 100% 1 নাম্বার থাকবে। আপনার যে 5 মার্ক থাকার, তার 1 নাম্বার অবশ্যই এখান থেকে থাকবে, তার বেশি থাকতে পারে, কিন্তু 1-এর কম থাকবে না। এখন আমরা দেখব দ্বিতীয় যে রুলসটা আছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়ে সাহায্যকারী ভার্ব যখন থাকবে না। আচ্ছা, তো সাহায্যকারী ভার্ব যখন থাকবে না, তখন আসলে আমরা কিভাবে করব সেটা এখানে দেখব। তো এটা হলো রুলস নাম্বার কত, রুলস নাম্বার 2। সো রুলস নাম্বার 2 যেটা আছে, সেটা হলো কি আমাদের সাহায্যকারী ভার্ব যখন থাকবে না, তখন আমরা কিভাবে অ্যান্সার করব বা কিভাবে ট্যাগ কোয়েশ্চেন তৈরি করব। তো এখানে দেখেন সাহায্যকারী ভার্ব যেহেতু থাকবে না, আর প্রশ্ন করতে গেলে আমাকে অবশ্যই অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব নিতে হবে। তো সেই জন্য আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে নেব কি, এই যদি V1 হয় মেইন ভার্বটা, তাহলে এখানে নেব ডু। আর যদি V2 হয়, অর্থাৎ পাস্ট ফর্ম যদি হয়, সেক্ষেত্রে নেব ডিড। আর ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকলে নেব ডাজ। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ডু, ভার্বের পাস্ট ফর্ম হলে ডিড, অ্যান্ড ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ থাকলে ডাজ।
এখন এখানে দেখেন হি এনজয়েড দ্য পার্টি লাস্ট নাইট, এখানে আমার ভার্ব কোনটা? এনজয়েড, আর সাবজেক্ট কোনটা? হি। তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই, যেহেতু আমাকে নিতে হবে কি? ডু, ডাজ, ডিড। এটা যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম আছে, সেকেন্ড ফর্ম মানে কি আমাকে নিতে হবে ডিড, আর যেহেতু নট নেই এখানে তাহলে লিখবো ডিডেন্ট, আর সাবজেক্টকে সাবজেক্ট হলো হি, তাহলে এখানে লিখবো ডিডেন্ট হি। আচ্ছা, পরের যে উদাহরণটা বলছে ইভা মেক্স আ কেক ফর হার ব্রাদার, এখানে দেখো এখানে ভার্ব কোনটা? এখানে হলো গিয়ে এস বাই এস দেওয়া আছে, তাহলে এখানে হবে ডাজ। আমরা এখানে নিব ডাজ, ভার্বের সাথে যেহেতু এস বাই এস দেওয়া আছে এই জন্য নিব ডাজ, আর বাক্যে যেহেতু কোনো নট নেই সেক্ষেত্রে লিখব ডাজেন্ট, আর ইভা যেহেতু আছে ইভা মানে শি, তাহলে এখানে লিখব ডাজেন্ট শি। আচ্ছা, ডাজেন্ট শি। এখন দেখেন 3 নাম্বার যে উদাহরণটা বলছে দে ওয়ার্ক হার্ড টু সলভ দ্য প্রবলেম, এইখানে আমার মেইন ভার্ব কোনটা? এখানে মেইন ভার্ব হলো V1 ওয়ার্ক। তো ওয়ার্ক যেহেতু V1 আছে বা প্রেজেন্ট ফর্মে আছে এই জন্য আমরা লিখবো কি? আমরা লিখবো ডু, তো ডুটা এখানে চলে আসবে। আচ্ছা, আর যেহেতু বাক্যে এখানে নট বা নেগেটিভ কোনো শব্দ দেওয়া নেই এক্ষেত্রে লিখবো ডোন্ট, আর সাবজেক্ট আছে কে? দে, দে যেহেতু প্লুরাল দে আছে দেকে বসায় দেব, তার মানে অ্যান্সার হবে ডোন্ট দে। আচ্ছা, এবার পরেরটা দেখেন, পরেরটা কি বলছে? ইউ ফরগেট মাই বার্থডে, এখানে ভার্ব কোনটা? এখানে আমার ভার্ব হলো ফরগট, তো ফরগট যেহেতু আছে এটা ভার্বে কোন ফর্মে আছে? V2। আমরা জানি যে ফরগেট, এই যে ফরগেট, এই ফরগেটটা ভার্বের সেকেন্ড ফর্মটা কি? ভার্বের সেকেন্ড ফর্মটা হলো ফরগট, ফরগট, তো এখানে সেকেন্ড ফর্মে আছে, আর সেকেন্ড ফর্ম থাকলে কি হবে? ডিড, তাহলে আমরা এখানে লিখব ডিড, আর যেহেতু কোনো নট দেওয়া নেই বা কোনো নেগেটিভ শব্দ নেই তাহলে লিখব ডিডেন্ট, আর সাবজেক্ট কি আছে? ইউ, তো ইউ থাকলে কি হবে? এখানে ইউটাই বসায় দিব, তাহলে কি হবে? ডিডেন্ট ইউ। ওকে, আচ্ছা এখন দেখেন পরেরটা কি বলছে? মাই ব্রাদার ওফেন ভিজিটস মাই হাউস, মাই ব্রাদার ওফেন ভিজিটস মাই হাউস, তাহলে এখানে ভার্ব কোনটা? এখানে হলো ভিজিটস, তো ভিজিটসের সাথে কি আছে? এস বাই এস দেওয়া আছে, আর আমরা জানি ভার্বের সাথে এস বাই এস থাকা মানে অবশ্যই ডাজ, আর যেহেতু এখানে কোনো নট নেই সেক্ষেত্রে লিখবো ডাজেন্ট। আর মাই ব্রাদার বলতে আসলে কি বোঝায়? মাই ব্রাদার বলতে মাই ভাই, আমার ভাইকে বোঝায়, আমার ভাই বলতে এখানে হি হবে, তাহলে এখানে লিখবো হি। আচ্ছা, এবার পরেরটা দেখেন, বলছে যে এই যে পরের যে উদাহরণগুলো আছে এগুলো আমরা ভিন্ন কালারে লিখেছি কারণ এগুলো বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যদি আপনার এইভাবে আসে সহজ, যদি প্রশ্ন সহজ হয় তাহলে এইগুলো আসবে, আর যদি একটু জটিল করার চেষ্টা করে তাহলে এই সেম এই উদাহরণগুলো আসবে, একদম এক্স্যাক্ট এক্সাম্পলগুলো আসবে। তো আমরা এগুলো একটু যদি খেয়াল করি বুঝে নিব, পাশাপাশি এইগুলোই সরাসরি কমন পেয়ে যাব। তো এখানে দেখেন 6 নম্বরে বলছে যে শি রেড আ বুক, তাহলে এই শি রেড, রেড দেখেন এটা কিন্তু ভার্বের V1 এবং আমি উচ্চারণ করেছি রেড, এটা V2 কিন্তু সেম। তা এখন রিডের যেহেতু V1 V2 সবগুলো সেম, হ্যাঁ, তো আমার V1 V2 কিভাবে বুঝবো কোনটা V1 কোনটা V2 কোনটা V3? আচ্ছা, V1 আমি বুঝবো হলো গিয়ে মূলত উচ্চারণ শুনে, V1 উচ্চারণ হয়টা রিড হয়, আর V2 কি হয়? রেড। আর আরেকটা বিষয় হলো গিয়ে যেহেতু খাতায় লেখা থাকলে আমি তো উচ্চারণ বুঝবো না, তখন আমাকে দেখতে হবে যে এই যে শি, দেখেন শি কারা? থার্ড পারসন সিঙ্গুলার, হি থার্ড পারসন সিঙ্গুলার, ইট থার্ড পারসন সিঙ্গুলার, এবং যে কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার। এখন এরা যখন থাকবে, তো এরা থাকলে প্রেজেন্ট ফর্মের সাথে যদি V1 হয়, V1 হলে অবশ্যই কি থাকা লাগবে? অবশ্যই আমার কি থাকা লাগবে? এস বা ইএস থাকা লাগবে, অথবা ইজ থাকা লাগবে, অথবা ওয়াজ, আর না হয় হ্যাজ অথবা ডাজ। এই শব্দগুলো থাকবে কার সাথে? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, অর্থাৎ এরা থাকবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, তার মানে শি, হি, ইট বা যে কোনো নামের সাথে। তো এখন এখানে দেখেন শি, তো এটা যদি V1 হইতে হয় আমার এখানে কি থাকা লাগবে? এখানে এস থাকা লাগবে, আর যেহেতু এখানে এস দেওয়া নেই সেক্ষেত্রে আমি এটাকে V2 ধরবো, আর V2 মানে অ্যান্সার কি হবে? ডিড, নট যেহেতু নাই তাহলে ডিডেন্ট, আর সাবজেক্ট কি আছে? শি, তাহলে এখানে লিখবো ডিডেন্ট শি। পরেরটা দেখেন
পরে কি বলছে আই ইজ আ প্রোনাউন, আই ইজ আ প্রোনাউন, এখানে আমার ভার্ব কোনটা ইজ, এখানে আমি ইজ লিখলাম। আর এই বাক্যে কি নট আছে, নট দেওয়া নেই, তাহলে কি লিখবো ইজেন্ট, ইজেন্ট, ইজেন্টের পরে কি লিখবো আই আছে। দেখেন অনেকে এখানে আমরা আইটাকে লিখে ফেলার চেষ্টা করব, কিন্তু এটা আই হবে না। কেন হবে না? কারণ আই এর সাথে কখনো ইজ বসে না, আই এর সাথে এম বসে, বা ইজের সাথে কখনো আই বসে না। তাহলে এখানে কি আছে, এই যে আই বলছে, আই দ্বারা আমাকে বুঝায় নাই, আই দ্বারা বলছে যে আই ইজ আ প্রোনাউন। এখানে আই এর পরিচয় দেওয়া হয়েছে যে আই একটা প্রোনাউন, আই এর নাম বললো। তো এখানে যেহেতু নাম বুঝাচ্ছে, কোনো ব্যক্তি বুঝাচ্ছে না, আর কোনো নাম বুঝালে সেটা আমরা কি লিখবো ইট, তার মানে এটা অ্যান্সার কি হবে ইজেন্ট ইট। আচ্ছা আবারও বলি, আই ইজ এ প্রোনাউন, আই দ্বারা আমাকে বোঝাচ্ছে না, আই দ্বারা কি বোঝাচ্ছে একটা নাম বোঝাচ্ছে, আর নাম বুঝালে কি হবে ইট, বস্তু হিসেবে। তাহলে এখানে দেখেন নিচের উদাহরণটা কি হবে। আচ্ছা এই টাইপের আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যে ইউ ইজ আ ভাওয়েল। দেখেন এই যে ইউ ইজ আ ভাওয়েল, এখানে কিন্তু ইউ দ্বারা কি বোঝাচ্ছে একটা নাম বোঝাচ্ছে, এটা একটা ভাওয়েল। তাহলে এখানে অ্যান্সার কি হবে, এটাও কিন্তু সেম হবে ইজ, নট যেহেতু নাই ইজেন্ট, আর ইউ আছে, ইউ মানে নাম, এই জন্য দিব ইট। আচ্ছা আশা করি এটা বুঝেছেন। এখন দেখেন আমরা পরে যে উদাহরণটা আছে সেটা দেখব। সেটা কি বলছে, সেটা বলছে যে দ্য মাদার রোজ ইন হার, এটা সবচেয়ে কমন আসা প্রশ্ন, সেটা কোনটা দ্য মাদার রোজ ইন হার। এই বাক্যটা একটু বুঝার বিষয় আছে। দেখেন এখানে ভার্ব কোনটা রোজ, তো রোজ যদি হয় তাহলে এখানে ভার্বের V2 আছে, তো V2 থাকলে কি হবে ডিড। আচ্ছা আর নট যেহেতু নাই তাহলে আমরা এখানে লিখবো ডিডেন্ট। আর সাবজেক্টে আছে দ্য মাদার। দেখেন দ্য মাদার দেখে মনে হতে পারে যে এখানে শি হবে, কিন্তু এই দ্য মাদার দ্বারা এখানে শি কে বোঝাচ্ছে না। কেন দেখেন দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছে, তার মধ্যে মায়ের স্বভাব জেগে উঠেছে। এখানে কিন্তু মাকে বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে মায়ের গুণকে, যে তার মধ্যে মায়ের স্বভাব জেগে উঠেছে। তো মায়ের যেহেতু গুণ বোঝাচ্ছে, গুণ বুঝালে আমরা কি লিখবো ইট লিখবো। আচ্ছা তার মানে ডিডেন্ট ইট। এই সেম উদাহরণটা যদি এটা না বুঝে থাকেন পরেরটা দেখেন, একই নিয়ম বলছে যে দ্য গার্ল ইন হার, দ্য গার্ল এই যে মেয়েলি স্বভাবটুকু, ইন হার তার মধ্যে প্লিজড আছে, আমাদেরকে আনন্দিত করেছে। তাহলে এখানে ভার্বে কোন ফর্ম, এই যে আমরা প্লিজড এখানে যেহেতু সেকেন্ড ফর্মে আছে, এখানে ডিড লিখলাম, নট যেহেতু নাই তাহলে কি লিখবো ডিডেন্ট। আর বলছে দ্য গার্ল ইন হার, এটা দ্য গার্ল দ্বারা কি বোঝাচ্ছে একটা কোয়ালিটি, মেয়েলি স্বভাব, এই স্বভাবটার কারণে আমরা কি লিখবো ইট লিখবো। তো আশা করি এটা বুঝেছেন। এই দুইটা সেম এবং পরীক্ষাগুলো অনেক বেশি আসে, আপনাদের যে কোনো এক্সাম এটা আসতে পারে। আমরা এখন দেখে নিলাম যে সাহায্যকারী ভাব যখন থাকবে না তখন অ্যান্সার কিভাবে করতে হবে, ডু ডাজ ডিড দিয়ে, সেটা এখন বুঝে নিলাম। তো আশা করি এটা বুঝেছেন এবং এর বাহিরে নর্মালি পরীক্ষা আসবে না, এগুলোই কমন পাবেন। সো আমরা চলে যাব পরবর্তী রুলসে। আচ্ছা তো পরবর্তী রুলসে কি আছে, পরবর্তী রুলসটা হলো কি কিছু শব্দ আছে যারা স্বভাবতই নেগেটিভ, কিছু শব্দ আছে যারা কি নেগেটিভ শব্দ, অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ করে। তো এদের সাথে নট প্রয়োজন হয় না। এরা কারা দেখেন, এরা হলো কি রেয়ার, প্রথমে রেয়ার, তারপরে কি আছে রেয়ারলি, সেলডম, স্কেয়ারসলি, ফিউ, লিটল, হার্ডলি, নট এট অল, নান, নাথিং, নো, নেভার, নোবডি। এই যে শব্দগুলো, এই প্রোনাউনগুলো বা ফ্রেজগুলো কি সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে, আর এই জন্য আমরা এদের সাথে কি করব নট বসাবো না। হ্যাঁ কিভাবে দেখেন, আচ্ছা তার একটু বলে নেই যে এই যে এখানে এতগুলো শব্দের মধ্যে পরীক্ষা আসবে কোনগুলো, সেলডম, স্কেয়ারসলি, হার্ডলি, আর হলো গিয়ে এই যে লিটল এবং ফিউ, এই শব্দগুলো মূলত পরীক্ষা আসে। আচ্ছা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। এখানে বলছে আ বার্কিং ডগ সেলডম বাইটস, এই বাক্যে ভার্ব কোনটা, এই বাক্যে আমার ভার্ব হলো বাইটস। তো ভার্বের সাথে অ্যাজ বাই এস থাকলে কি লিখতে হবে অবশ্যই ডাজ। আর যেহেতু এখানে দেখেন তো নট আছে কিনা, অফকোর্স নট আছে। দেখেন কোনটা, এই যে সেলডম আছে না, এটাই নেগেটিভ শব্দ, তো আমি এখানে নট দিতে পারবো না। আর এই যে বার্কিং ডগ, এটাকে আমি কি লিখবো, এখানে লিখবো আমি বার্কিং ডগ, কুকুরকে আমি আপাতত কি লিখলাম ইট ধরলাম। তাহলে অ্যান্সার কি হবে ডাজ ইট। নট কেন আসলো না, এই যে সেলডম আছে, সেলডম একটা নেগেটিভ শব্দ। কেমন নেগেটিভ শব্দ, নেগেটিভ বলতে এটা এই ধরনের অর্থ প্রকাশ করে যে নাই বললেই চলে বা না পারে বললেই চলে, অর্থাৎ একটা বার্কিং ডগ গেহু গড়া কুকুর কামড়ায় না বললেই চলে, তবে এটার মূল অর্থ হলো কদাচিৎ। পরেরটা দেখেন হি হার্ডলি লাভস হার, তাহলে এখানে দেখেন
ভার্ব কোনটা? লাভস, তাহলে এখানে আমি কি লিখবো? ডাজ, যেহেতু অ্যাজ বাই এস দেওয়া আছে। আচ্ছা, আর এখানে যেহেতু নট দেওয়া আছে কি হার্ডলি, তাহলে নট এখানে বসবে না, আর সাবজেক্টকে হি, তাই এখানে লিখবো অ্যান্সার হি। তাহলে অ্যান্সার কি হবে? ডাজ হি। পরেরটা দেখেন 3 নম্বরে বলছে হি রেয়ারলি রিমেম্বারস হিজ ফার্স্ট, সেটা অতীতকে খুব কম মানে মনে করতে চায় না বা করে না বললেই চলে। এখানে ভার্ব কোনটা? রিমেম্বারস। দেখেন তো এস আছে যেহেতু কি লিখবো? অবশ্যই ডাজ লিখবো। আর যেহেতু নেগেটিভ শব্দ দেওয়া আছে তাই এখানে লিখবো কি? নট দিব না আমরা। আর সাবজেক্টে আছে হি, তাহলে এখানে হবে ডাজ হি। তো এখানে যেহেতু নেগেটিভ শব্দ আছে এই জন্য আমরা এখানে নট দিলাম না, আর ভার্বের সাথে যেহেতু অ্যাজ বাই এস দেওয়া আছে এই জন্য আমরা ডাজ লিখলাম। আচ্ছা, এখন দেখেন এই যে এই উদাহরণটা বলছে ফিউ পিপল ওয়্যার প্রেজেন্ট দেয়ার, এখানে অক্সিলারি ভার্ব কোনটা? এখানে অক্সিলারি ভার্ব হলো ওয়্যার। আর দেখেন এখানে কোন নট আছে কিনা বা নেগেটিভ শব্দ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। এটা কি? ফিউ। আমরা জানি ফিউ নেগেটিভ শব্দ বা লিটল নেগেটিভ শব্দ। এখন এখানে যেহেতু নট ফিউ দেওয়া আছে বা নেগেটিভ শব্দ দেওয়া আছে এই জন্য আমরা নট দিব না। আর এখানে পিপলটা হলো সাবজেক্ট, তো সাবজেক্ট পিপল মানে প্লুরাল, তো এখানে আমরা লিখবো পিপলের জন্য দে। তার অ্যান্সার কি হবে? ওয়্যার দে। এন্ড পরের যে প্রশ্নটা বলছে নাথিং ক্যান হার্ট ব্যাটম্যান, কোনো কিছুই ব্যাটম্যানকে আঘাত করতে পারে না। এখানে ভার্ব কোনটা? অক্সিলারি ভার্ব ক্যান, তো আমি এখানে প্রথমে ক্যান লিখবো। আর যেহেতু এখানে কোনো নট দেওয়া নেই, না অফকোর্স নট দেওয়া আছে, সেটা কোনটা? এই যে নাথিং। নাথিং নেগেটিভ শব্দ, এই জন্য আমরা কি করবো? এখানে নট দিব না। আচ্ছা, এখন সাবজেক্টকে, সাবজেক্ট মানে নাথিং, তো এটা দ্বারা বস্তু বোঝাচ্ছে, তো বস্তু বোঝালে আমরা কি দিব? বস্তু বোঝালে আমরা ইট দিব। সাথে আরেকটা কথা মনে রাখবেন, সাবজেক্টের সাথে আইএনজি থাকা মানেই হলো 100% কি বসবে? ইট বসবে। সাবজেক্টের সাথে যদি আইএনজি থাকে 100% কি হবে? ইট। তারপরে দেখেন আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, এইখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হলো হ্যাভ, তাহলে আমরা এখানে কি লিখবো? হ্যাভ। আর যেহেতু নট কে আছে এখানে, আচ্ছা এখানে যে ফিউ নেগেটিভ শব্দ, বাট মনে রাখবেন যখন এই লিটল কিংবা ফিউ এই দুইটার সাথে যখন কি থাকবে? যখন আমার এ থাকবে তখন অবশ্যই সেটা পজিটিভ হয়ে যায়, অর্থাৎ এটার সাথে নট দিতে হয়। আবারও বলি, ফিউ এবং লিটল যদি একা থাকে তখন সেটা নেগেটিভ, নট দেওয়া প্রয়োজন হয় না। কিন্তু এদের সাথে যখন এ যুক্ত হবে তখন কিন্তু সেটা পজিটিভ হয়, অর্থাৎ নট দিতে হয়। তাহলে এখানে কি আছে? এই যে দেখেন এখানে ফিউ এর সাথে কিন্তু এ দেওয়া আছে, এ থাকার কারণে আমাকে এখানে নট দিতে হবে, হ্যাভেন্ট। আর সাবজেক্টকে আই, তাহলে অ্যান্সার কি হবে? হ্যাভেন্ট আই। অর্থাৎ নেগেটিভ শব্দ যখন থাকবে তখন আমাদের ট্যাগ কোয়েশ্চেন কীভাবে করতে হবে সেটা আমরা দেখে নিলাম, এবং পরীক্ষায় 100% এখান থেকে 1 নাম্বার থাকবে অথবা বেশি থাকতে পারে, কিন্তু অবশ্যই একটা থাকবে। তো আমরা এই উদাহরণগুলো আশা করি পরীক্ষা কমন পেয়ে যাব। আর এগুলো যদি আমরা শিখে নেই এর বেশি কিছু পড়া লাগবে না নেগেটিভ শব্দের জন্য।